দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক 9 মাস চলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের। এই 9 মাসে এই সরকার নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টিতে কতটুকু এগিয়েছে, যদিও বলা হচ্ছে সংস্কার করেই নির্বাচন হবে, কিন্তু সেই সংস্কারের অগ্রগতিটাই বা কতটুকু? সংস্কারের জন্য নিশ্চয়ই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দীর্ঘ সময় থেমে থাকতে পারে না। এমনিতেই ফ্যাসিস্ট হাসিনার 15 বছর মানুষ তাদের সব ধরনের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন যদি সংস্কারের ফাঁদে ফেলে জনগণের তাদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, সেটা হবে আরও দুর্ভাগ্যজনক। আর রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করছে দীর্ঘদিন ধরেই। এদিকে যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব বলেছেন, বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসায় দেশের গণতন্ত্র উত্তরণের পথ আরও সুগম হবে। এদিকে পাক ভারত নানান উত্তেজনার মধ্যেই আমরা দেখলাম যুদ্ধের দামামা বেজে উঠেছে দু দেশের মধ্যেই। আমাদের আজকের এই সময়ে আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমি আমার ডান পাশ থেকে আমি পরিচয় করে দিচ্ছি, আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমার বাম পাশে আছেন এম এ মালিক, সভাপতি যুক্তরাজ্য বিএনপি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এবং আমার সব পরে আছেন ডাক্তার রাকিব আল হাসান, তরুণ রাজনৈতিক বিশ্লেষক এবং ইয়ং লিডার। আপনাদের তিনজনকেই স্বাগত আমার আজকের আলোচনায়। আমি মালিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে বেগম জিয়া গতকাল দেশে ফিরেছেন দীর্ঘ 4 মাস লন্ডনের চিকিৎসা শেষে। ওনার আসলে স্বাস্থ্যের কি অবস্থা? উনি কি সুস্থ আছেন পুরো পরিপূর্ণভাবে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি আপনার সহ আপনার কলা কৌশলী এবং যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন সবাইকে সালাম আলাইকুম। এবং আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেত্রী যিনি গত ফেসিস্ট সরকার যাকে তিলে তিলে হত্যা করার পরিকল্পনা নিয়ে স্লো পয়জন দিয়েছিল, এবং লন্ডনে একটা অনুষ্ঠানে হাসিনা বলেছিল যে উনি আর কত বাঁচবে, ওনার আর মানে ওনার কথাটা হচ্ছে যে উনি বাংলাদেশে এসেই মেরে ফেলবে। দ্যাট ওয়াজ দি এক সময় বলছিল ডক্টর ইউনূসকে টুপ করে, আবার বেগম খালেদা জিয়াকে, দুজনকেই। কিন্তু আল্লাহ তাআলা আজকে ইউনূস সাহেব কোথায় আর হাসিনা কই? তুমি দিল্লির বুবুজান দিল্লিতেই চলে গেছে। এটা দেশের জনগণ যেটা খুব রিয়ালিটি। তো আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তারপরে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে যখন গেলেন, ওনার ডাক্তারদের টিম, ডাক্তার জাহিদ ভাই বা ওনারা টিমটা খুব শক্তিশালী টিম ওনার সাথে গিয়েছিল। এবং গ্রেট ব্রিটেনের ডাক্তাররা এবং আমেরিকান ডাক্তাররা তারাও জয়েন করেছেন, করে যে উন্নত মানের চিকিৎসা যেটা এর আগে ওনার ব্যাপারে বিএনপি বা বাংলাদেশের জনগণের যে দাবিটা ছিল বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য, এবং এটা অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু এর আগে হলে যখন আমাদের দাবিটা ছিল হাসিনা যদি এই সময় আমাদের কথাগুলি শুনতে, ইভেন হাসিনা এক সময় আমেরিকায় আমাকে চা দাওয়াত দিয়েছিল, আমরা কন্ডিশন দিয়েছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তি দিলে চা খাবো। আচ্ছা, ওনাকে আমরা দেখলাম যে উনি তো এবার মাশাআল্লাহ উনি হুইলচেয়ার থেকে হেঁটে বাসায় পৌঁছেছে। ওইটাই আসতেছি। আচ্ছা, তখন সংক্ষেপে ফার্স্ট পার্টটা ছোট। তো তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে বিষয়টা, তারপরে এইখানে আরেকটা চিকিৎসা কাজ করছে ওনার ছেলে দেখা, ওনার 2টা পুত্রবধূ, ওনার নাতনি, যে ছোট নাতনি দেখছে ব্যারিস্টার হয়ে গেছে, প্র্যাকটিস করছে। তারপরে আরো 2 নাতনি ককর মেয়ে এরা। তো এই সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ যে উনি এবং চিকিৎসায় সব 4 মাসে ওনার অনেক পরিবর্তন হয়েছে, এবং শেষ মুহূর্তে উনি
ডিসিশন নিয়েছেন। আমাদের সবার রিকোয়েস্ট ছিল যে আগামী ঈদের পরে অ্যাটলিস্ট যাক। তো উনি তখন বলেছে যে না, আমি দেশে ফিরে এক্ষুনি যাব এবং আমার দেশে যাওয়াটা খুবই প্রয়োজন। আচ্ছা, ধন্যবাদ। আজাদ, বেগম খালেদা জিয়া গতকাল আসলো, বাংলাদেশে আসলেন এবং এটার জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিডিআর এবং বিএনপি নেতাকর্মীদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সরকারের তরফ থেকে আমরা দেখলাম যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়া এই যে রাজনীতিতে যদি পুনর্বাসিত আবার যদি শুরু করেন, নতুন করে সক্রিয় হন, তাহলে কি আমাদের দেশের জন্য কতটা মানে একটা ইসের বার্তা দেবে আর কি, মানে রাজনীতিতে একটা যেটা বলে যে পজিটিভ বার্তা, সেটার কতখানি আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমত এটা খুবই আনন্দের সংবাদ যে ওনাকে আমরা সুস্থ দেখতে পাচ্ছি। উনি ধীরে ধীরে পরিপূর্ণ সুস্থতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এটা আমাদের একজন মানুষ হিসাবে বলেন, দেশের একজন নাগরিক হিসাবে বলেন, এটা আমাদের সবার জন্য খুব স্বস্তির একটা সংবাদ। আরও স্বস্তির হবে যদি উনি রাজনীতিতে আগের মতো উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, কারণ উনি একজন সিনিয়র স্টেটস পারসন। বাংলাদেশকে উনি রাজনৈতিক নেত্রী হিসেবেও বাংলাদেশের ভালো মন্দের সাথে জড়িত ছিলেন, পাশাপাশি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের ভালো মন্দ অন্য যে কোনো মানুষের চেয়ে ওনার জানাশোনা বেশি। বাংলাদেশের স্বার্থটা কোথায় আসলে কিভাবে সমুন্নত রাখা যাবে। পাশাপাশি এটা তো আসলে মানতে দ্বিধা নেই যে বাংলাদেশ এখন একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে আছে। একটা রাজনৈতিক অপশক্তি বলেন বা ফ্যাসিবাদী শক্তি বলেন, তাদের পতন হয়েছে একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে। নতুন একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। তো এইরকম যখন সময় থাকে, অনেক বিশৃঙ্খলা তৈরি হতে পারে সমাজে এবং রাজনীতিতে। অনেক সুযোগ সন্ধানী এসে এই পরিবেশটা নষ্ট করার চেষ্টা করতে পারে। তো এরকম সময় ওনার মতো একজন রাজনীতিবিদের যে প্রাজ্ঞ উপদেশ বলেন বা ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা, এগুলো যদি আমরা কাজে লাগাতে পারি বা এগুলো যদি সামনে আসে, উনি যদি আবার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, দেশের জন্য খুবই একটা মঙ্গল হবে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারও ওনার কাছ থেকে একটা সঠিক গাইডলাইন পাবে, কারণ আমরা কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকমের বক্তব্য আসছে সামনে, পরিবর্তনটা কি হবে বা কিভাবে হওয়া উচিত। যেমন সংস্কারের কথাটা আপনি একটু আগে যখন বলছিলেন, আপনি সংস্কারকে ফাঁদ বলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। কারণ সংস্কারের দাবি নিয়েই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং সংস্কারের দাবি থেকে কিন্তু কেউ সরে আসেনি। যারা এখন নির্বাচনের দাবি করছেন তারাও কিন্তু পাশাপাশি সংস্কারেরও দাবি করছেন। দাবির দীর্ঘসূত্রিতা বা দাবির কতদিনের মধ্যে দাবি আদায় হবে বা কী পরিমাণ দাবি, এটা নিয়ে ভিন্নমত আছে, এটা নিয়ে আলোচনা আছে, কিন্তু এটাকে কেউ আমি এখন পর্যন্ত শুনি নাই যে ফাঁদ বলতে। যাই হোক, আপনি বলেছেন। তো এরকম যখন একটা পরিস্থিতি দাঁড়ায়, তখন আমরা আশা করি যে ওনার মতো সিনিয়র রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, বিএনপিতে সহ অন্যান্য রাজনৈতিক দলেও যারা একেবারে অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব আছেন, তারা একটা দিক নির্দেশনামূলক পরামর্শ সরকারকে দিবেন, যাতে সরকার মানুষ যেটা চায়, মানুষের আকাঙ্ক্ষাটা আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, কোনো ধরনের বিতর্কের মধ্যে না জড়িয়ে, এবং মানুষের যে চাওয়াটা সেটাকে যেন পূর্ণাঙ্গভাবে রূপ দিতে পারে। সেই জন্য ওনাকে আসলে এই মুহূর্তে বাংলাদেশের খুবই প্রয়োজন এবং আমরা এটা খুবই স্বস্তির সাথে, মানে আমরা এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক একটা বিষয় যে উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। ধন্যবাদ। আমি রাকিব, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি ব্রেকে যাব, আপনার উত্তর নেব পরে। সেটা হচ্ছে যে যখন বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, তখন কিন্তু নানা মহল থেকে নানা রকম কথা আমরা শুনেছি যে এটাকে মাইনাস ফর্মুলা কিনা, কিন্তু উনি যখন ব্যাক করলেন, কিন্তু আমরা তখন কিন্তু এটা বিশ্বাস করিনি, কারণ ওনার যে ক্যারেক্টার, ওনাকে কেউ আটকাতে পারবে না উনি যদি দেশে আসতে চায়। তো সব কিছু মিলে এখন তো উনি আবার দেশে ফিরলেন। তো যারা এই ধরনের স্পেকুলেশন করেছিলেন তারা কি বলবে? তাদের মানে এটা কি আসলে রং ছিল কিনা? এটা আমরা দেখলাম যে অনেকে এইটা নিয়ে অনেক কিছুই বলেছিল এবং তারা এক ধরনের তৃপ্তি পেয়েছিল যে হাসিনা নাই, খালেদা জিয়াকেও যদি বাইরে পাঠানো যায় এটা সরকারের একটা হবে। কিন্তু আমরা তো সেটা দেখলাম না। এই যে সরকারের প্রতি এই ধরনের প্রেশার ছিল,
এবং নির্বাচন নিয়েও এক ধরনের ছিল, ডিলেমা ছিল যে সরকার নির্বাচন দেবে কি দেবে না, কিন্তু সরকার বারবারই বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেব। কিন্তু সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন যে এই যে অন্তর্বর্তী সরকার এই 9 মাসটাকে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি যে প্রসঙ্গটি এনেছেন যে -2 ফর্মুলা কিংবা বেগম খালেদা জিয়া দেশে ফিরবে কি ফিরবে না বা ফিরতে দেওয়া হবে কিনা, তো সে প্রসঙ্গে আমি একটু শুরু করি। দেখুন, বেগম খালেদা জিয়াকে বলা হচ্ছে আপসীর নেত্রী, এবং তিনি শুধু আপসীর নেত্রী নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। এবং দেখুন, বেগম খালেদা জিয়া কিন্তু বারংবার তিনি এই কথাটি বলেছেন যে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই, আমি বারবার যেখানে যাই আমি বাংলাদেশে ফেরত আসবো। তো ওই মালিক ভাই যে কথাটি বলছিলেন যে ওনার আসলে স্লো পয়জনিং করা হয়েছে, ওনাকে সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্টটি করা হয়নি। যেহেতু আমি মেডিকেল পার্সন, আমি একটু ওনার চিকিৎসার বিষয়ে একটু আলোকপাত করি। ধরুন, বেগম খালেদা জিয়া একটি অত্যন্ত দুরারোগ্য এবং জটিল রোগে আক্রান্ত, তিনি লিভার সিরোসিস আক্রান্ত, এবং যেহেতু অনেক দেরি হয়ে গেছে এবং ওনার নানা ধরনের আনুষঙ্গিক কোলাটারাল ফ্যাক্টর এবং কোলাটারাল ডিজিজ কারণে ওনার সেই মেডিকেল ফিটনেস না থাকার কারণে ওনার সেই সার্জারিটি বা লিভার ট্রান্সপ্লান্টটি পসিবল হয়নি। তো উনি একটা পেলিয়েটিভ ট্রিটমেন্টে আছেন, এবং আমরা দেখেছি এটা আমাদের দেশের জন্য খুব একটি, জনগণের জন্য একটি খুব সুবর্ণ বার্তা যে তিনি অনেক দিন পর তিনি হেঁটে ফিরোজায় গেলেন। মিডিয়ার কভারেজ আমরা দেখেছি, এটি আসলে দেশবাসীর একটি অনেক বড় স্বস্তির একটি সংবাদ। আর যেটি বলছিলেন, আসলে দেখুন, এই যে বেগম খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেলেন, তখন আসলে যারা এই অপপ্রচারটি করেছে তারা আসলে দেখবেন যে আওয়ামী লীগের দোসর, এবং তাদের আসলে মেন উদ্দেশ্যটা ছিল যে এই আমাদের যে নির্দলীয় যে অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি রয়েছে, সেই সরকারের সাথে বিএনপি বা অন্যান্য পলিটিক্যাল স্টেক হোল্ডারদের একটি বিতর্ক তৈরি করে দেওয়া, এটা ছিল তাদের একটা মেন দূরত্ব তৈরি করে দেওয়া, একটু দূরত্ব তৈরি করে দেওয়া। এবং যাতে, এবং আমাদের যেহেতু 1/11 2007 সালে যে 1/11টি ঘটেছিল, সেই 1/11-এর একটি আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তো যখন আসলে আপনি যদি ক্যালকুলেশন করতে যান, যেহেতু ফেসিবাদের পতনের কারণে তারা দিল্লিতে পালিয়ে গেছে, এবং একই সাথে রাজনৈতিক নির্বাচনের কারণে জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন লন্ডনে রয়েছেন, এবং যখন খালেদা জিয়া চলে যায়, যখন দুই পরিবার কেউ থাকে না, তখন তারা একটি যোগসূত্র মিলাই একটি অপপ্রচার চালিয়েছে। কিন্তু আসলে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারও যথেষ্ট পরিমাণ তারা সহযোগিতা করেছে বেগম খালেদা জিয়াকে দেশে ফেরার ব্যাপারে, এবং তাকে বিমানীয় এবং সিকিউরিটি বলেন সব কিছুতেই অনেক দেওয়া হয়েছে। এবং যখন দেখছে বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছে, তখন কিন্তু তাদের এই তত্ত্বটি আর টিকলো না আর কি, এবং তারা যে দূরত্ব তৈরি করার যে চেষ্টা করেছিল সেটিও টিকে না। এবং তাদের মেন উদ্দেশ্যটি ছিল কি আসলে যে বিএনপিকে ট্রিগার করা। যদি বিএনপিকে ট্রিগার করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণ আন্তরিকভাবে সহযোগিতা না করা যায়, তাহলে বাংলাদেশ আর একটি কেওয়াস তৈরি করতে যাবে, এবং একটি গ্রুপ যারা চাচ্ছিল যে তথাকথিত বিপ্লবী সরকার করে দেওয়া, এবং আপনি দেখবেন একটি গ্রুপ কিন্তু সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথেও জনাব মোহাম্মদ ইউনূসেরও একটি দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল, এবং তারা কিন্তু যখন পারছিল না তখন দেখেন বিএনপিকে ট্রিগার করার চেষ্টা করছিল। কিন্তু দেখুন, বিএনপি এখানে অনেক দৃঢ়তার পরিচয় দিয়েছে, অনেক পলিটিক্যাল ম্যাচুরিটি পরিচয় দিয়েছে, এবং যার কারণে আসলে এটি সম্ভব হয়নি। আর এবার আপনাদের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে কি, দেখুন, বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে আসলে যেটি হচ্ছে সেটি হচ্ছে, ধরেন, বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক যে একটি বদলা হাওয়া সেটি আবার ফিরতে শুরু করেছে। এবং বেগম খালেদা জিয়া, আমি জানি না উনি বলতে পারবেন তিনি আবার রাজনীতিতে আবার ফিরবেন কিনা, বা ফিরলেও কোন পর্যায়ে ফিরবেন, যেহেতু ওনার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে, এবং এই মুহূর্তে আসলে ওনার পলিটিক্যাল উত্তরসূরি পলিটিক্যাল ব্যাটল জনাব তারেক রহমানের হাতে। তো যার কারণে উনি কোন ফর্মে ফিরবেন আমরা জানি না, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক এই উত্তরণের পথে ওনার দিক নির্দেশনা বলেন কিংবা ওনার গাইডলাইন্সটা আসলে খুব জরুরি। আর এবার আসে আপনার সেই 9 মাসের যে সংস্কার প্রক্রিয়ার কথা আপনি বলছেন। দেখুন, ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু ক্লিয়ার করে বলেছেন যে ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজ। আমি বড় প্যাকেজ ছোট প্যাকেজ যদি যাচ্ছি না, আমি পার্সোনালি বিলিভ করি যে সেটা হচ্ছে কি, ছোট বড় প্যাকেজ হোক কিংবা বড় প্যাকেজ হোক, দুইটা আপনি যেটাইকে অ্যাকসেপ্ট করেন না কেন, ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া পসিবল। তারপরও আমার ক্ষেত্রে আমি বলি যেটা হচ্ছে কি, বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো জিওপলিটিক্যাল ফ্যাক্টর কাজ করছে। আপনি দেখেন, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, আমাদের করিডোর নিয়ে নানা আলোচনা চলছে। যদি সবকিছু সরল পথে থাকে এবং সবকিছু যদি স্মুথলি যায়, আমি মনে করি নেক্সট জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে ইলেকশন হওয়া সম্ভব। এবং একই সাথে আমাদের মৌলিক সংস্কারগুলোর মাধ্যমে, আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ডেমোক্রেটিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ করতে পারবো। ধন্যবাদ মালিক ভাই। আমি আপনার কাছে এবার আসি, সেটা হচ্ছে যে বেগম জিয়া দেশে ফিরলেন, ওনার শারীরিক অবস্থা মোটামুটি এখন সুস্থ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের দলের, ওনার ফেরার ব্যাপারে জনগণের মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল আছে যে কবে উনি ফিরবেন, এবং অনেকেই বলে আদৌ উনি ফিরতে পারবেন কি না, কেন ফিরবেন না, এরকম একটা আছে, গুঞ্জন আছে, কৌতূহল আছে। আপনি তো লন্ডন বিএনপির সভাপতি, আপনাদের নেতা কবে ফিরবেন, কি আপনাদের কাছে মেসেজ কি, আপনারা কেন ফিরছেন না? প্রথম হচ্ছে যে উনি এর আগে ওনার বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল উনি কিন্তু বলেছিলেন সরকারের পক্ষ থেকে হয়তো বিভিন্নভাবে
ওনারা সুযোগ সুবিধা দিবেন এই ধরনের কথাও ছিল, কিন্তু উনি একটা বক্তব্যে বলেছেন যে আমি আইনি লড়াই করে নিয়ে, কারণ উনি জানেন তো সব ফলস, কিন্তু ম্যাক্সিমাম মামলাই তো আইনি লড়াইতে উনি জিতেছেন এবং সরকার অ্যাপিলও দিয়েছে, আপিল করেছে, কিন্তু আপিলও জিতেছেন। এখন হলো যে একটা বিষয় বুঝতে হবে যে উনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে, ওনার ওয়াইফের বিরুদ্ধে মিথ্যা মামলা, তো উনি তো ডক্টর জুবাইদাকে এখানে পাঠিয়েছেন। ডক্টর জুবাইদা ফিরবেন, ওনার মেয়ে লন্ডনে ইয়াং ব্যারিস্টার, সে তো বললেই তো কালকে চলে আসবে না, সে নিশ্চয়ই মা বাবার সাথে দেশে হয়তো পার্মানেন্টলি সেটেল করবে। এখন যদি উনি মাকে রেখে আর মাকে এইভাবে ঝুলিয়ে রেখে মেয়েকে রেখে বাংলাদেশে আসে, বাংলাদেশে তো আসতে হবে ওনার সাডেন একটা বিষয়কে টার্গেট করে, হ্যাঁ, যে উনি আসতে হবে, যেটা বললেন যে দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া, ওনার দেশের বাইরে ঠিকানা নেই, কথার কাজে মিলিয়েছে। অনেকেই বলেছে যে -2 ফর্মুলা, ওনার কনফিডেন্স ছিল যে আমরাও এটা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেটে যারা আছে এরা এই ধরনের নোংরামি করবে না, বিকজ ডক্টর ইউনূসের কে প্রথমেই বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট দিয়েছেন এজ এ ন্যাশনালিস্ট লিডার হিসেবে। এটা প্রাউড করার মতো আমাদের দেশে। আমরাও দেশের বাইরে প্রথম ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু আমরাও রিসেপশন দিয়েছি লন্ডনে, আমিও ওয়ান অফ দি মেম্বার ছিলাম, এবং আমরা অলওয়েজ কিন্তু তারা ইন্ডিয়ার অমর্ত্য সেনরে বাংলাদেশে নিয়ে আসে, এটা আমাদের ব্লাড বয়েলিং ছিল যে আমার দেশের কৃতি সন্তানকে আমরা কাজে লাগাচ্ছি না, এটা দ্যাট ওয়াজ দি বিএনপির স্পিরিট। আমি একটু যোগ করি, 2006 সালে যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন কিন্তু বিএনপি সংসদে ওনাকে অ্যাড্রেস করে বেগম খালেদা জিয়া কংগ্রাচুলেট করেছেন। এখন প্রশ্নটা হলো যে তারেক রহমান, উনি ডক্টর জুবাইদা রহমান যাবেন ফিরে, ওনার মা সুস্থ এবং সেফলি ট্রিটমেন্ট করে আসছেন আলহামদুলিল্লাহ, ডক্টর জুবাইদা ফিরবেন, তারপরে তারেক রহমানের ফুল প্রিপারেশন নিয়ে, এবং এর ভিতরেও আমাদের আজাদ ভাইরা যেটা যে কমিটমেন্ট দিয়েছেন জাতির কাছে ডিসেম্বরে নির্বাচন, এবং ডিসেম্বর না হলে ওনারা বলেছেন জুনে নির্বাচন, এটা আমরা বিশ্বাস করি। এবং এইটাই তার মানে কি আমরা কি ধরে নেব যে নির্বাচনের যে রোডম্যাপ কিংবা তফসিল শিডিউল যাই বলে সেটা ঘোষণা করলে তারেক রহমান দেশে, এটা তো আমরা বিশ্বাস করি যে এটা ওনারা করবেন, এটা ওনারা না করলেও তারেক রহমান চলে আসবেন। তো এই জন্য আসতে হলে যে কোনো 17 বছর উনি ওখানে কাটিয়েছেন, এবং এখানে ওনার একটা গড় নেই। এই যে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার করলো, ফেসিস্ট হাসিনা, হাওয়া ভবন সম্পর্কে, উই আর প্রাউড অফ তারেক রহমান, উই আর প্রাউড অফ বিএনপি, বেগম খালেদা জিয়া, উই আর প্রাউড অফ জিয়াউর রহমান, বাঙ্গা সুটকেস ছিঁড়া গেঞ্জি, বেগম খালেদা জিয়ার বাইরে কোনো ঠিকানা নেই, কাজে প্রমাণ হয়েছে। তারেক রহমান যে আজকে ঢাকা শহরে উঠবেন, তার নিজস্ব কোনো বাড়ি কোথায় উঠবে, কোনো ফ্ল্যাট করছে, এই যে এত মিথ্যাচার এত বছর। কিন্তু আপনারা এত বড় একটা দল আপনাদের, আর উনি বাংলাদেশে ঢাকায় আসবেন, থাকতে চাইলে ওনার কি জায়গা না, এটা এখন উনি বাড়িতে আসতে হবে না, ওইটা তো উনি চাইলে আমিও দিই, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে মূল যে এখন উনি ওনার শ্বশুর বাড়িও আছে, তারাও দিবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই তো সব প্রস্তুতি চলছে, সেটাই, এইটা কোনো ফ্যাক্টর না, জমি কোথায় থাকবে বলছি, মানে এটা তো ফ্যাক্টর না, কিন্তু আমি বলতেছি যে তারেক রহমানকে হয়তো অনেকেই চাইলে ডক্টর ইউনূস সরকারই তো তাকে একটা দিতে পারে, চাইলে দিবে, কিন্তু উনি যেটা বলেছেন যে সত্যিকার অর্থে যে ন্যাশনালিস্ট লিডার যারা আছে, যার ব্লাডে ন্যাশনালিজম আছে, যার ব্লাডে আপনার রিলিজিয়াসিজম আছে, যে উনি আমরা যারা ন্যাশনালিস্ট এরা কিন্তু দেশের বাইরে পার্মানেন্টলি কোনোদিন থাকতে পারবে না, বিকজ তার ব্লাড এটা এলাও করে না। এই নেশন বিল্ড আপে তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন, আপনি বুঝতে হবে। সংস্কার, এই যেটা সংস্কারের দাবিতে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, তো তাদেরও তো একটা সে ছিল, কারণ ছিল, রিজন ছিল, এবং তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজনেরও তো খোঁজ নিতে হবে। এই দেশ, এই সরকার, এই অপোজিশন, তাদের বিষয়ে তো আপনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না।
অফকোর্স আমি যেটা মনে করি যে আমাদের ইয়াং ব্রাদাররা তারা আন্দোলন করেছে, ইয়াং ব্রাদাররা তারা নতুন পলিটিক্যাল পার্টি করছে, ওয়েলকাম। আমরা দেখেছি আফটার লিবারেশন জাসদ তারা করেছে, শেখ মুজিবের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারাও সাকসেসফুল তখন ছিল। এই মুহূর্তে জাসদ বিলুপ্ত হয়ে গেছে 50 খণ্ডে বিভক্ত এই ইউনিটির কারণেই, বিকজ ডিউ টু এই ক্রিমিনালদের কারণে। হ্যাঁ, তো এবং এরশাদ হি ওয়াজ অ্যানাদার কাইন্ড অফ ক্রিমিনাল। এটা ইন্ডিয়ার এজেন্ট ছিল, তারা দালাল ছিল তারা। আজকে কই তার দল এখানে ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে আজকের এই যে যারা সরকারে আছেন জিজ্ঞেস করেন, দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। 162 বিলিয়ন ডলার তারা দেশ থেকে চুরি করেছে। এই জয়, পুতুল, রেহানা, হাসিনা, এই যে আজকে তাদেরকে আনার জন্য এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট থ্যাংক ইউ আমি মনে করি যে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাহসিকতার সহিত অবস্থান নিয়েছে। এবং আজকে এবং তাদেরকে ইন্টারপোল এটলিস্ট তো বলতেছে। এবং এটা যদি প্র্যাকটিস হয় দেশের বাইরে, এই টিলিফকে বরখাস্ত করেছে আপনার, সে কেন $2 বিলিয়ন নিয়ে গেলে চুরি করে, দেশকে লুট করে ফেলেছে তারা। এই দেশ কেউ না কেউ তো এই দেশকে রক্ষা করতে হবে। এই জন্য আমি যে ইয়াংস্টারগুলি তারা বা আমাদের নেতা তারেক রহমানও বলেছেন, ডক্টর ইউনূস বা তার সরকারকে সহযোগিতা করতে চান, সহযোগিতা করছেন, এবং আমরা সহযোগিতা করবো আনটিল আনলেস তারা রাইট পথে কাজ করবে দেশের জন্য। আমার দলের চেয়ে, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, এটা যেও না মানুষ। আচ্ছা, আমি একটু আজাদের কাছে আছি। আজাদ, আমি একটু অন্য প্রসঙ্গে আলাপ করি যে আমরা বেশ কিছুদিন ধরে মানবিক করিডোর, রাখাইনদের বাংলাদেশ থেকে যে রাখাইনের মানবিক করিডোরের বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। মাঝখানে আবার দেখলাম যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি ডক্টর খলিলুর রহমান, তিনি এটা বিষয় নিয়ে কথা বললেন। পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এখনও চূড়ান্ত কোনো কিছু হয়নি। আপনারাও ব্রিফিং করে বললেন, আসলে বিষয়টা কি, মানে এটা নিয়ে কেন এত উদ্বেগ রাজনৈতিক দলগুলোর? এটা খুব স্বাভাবিক জিনিস, যেহেতু এটা আরেকটা সীমান্তবর্তী দেশের সাথে আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের একটা বিষয় আছে। খুব দেশের প্রত্যেকটা নাগরিকেরই এটা ব্যাপারে কনসার্ন থাকাটাই স্বাভাবিক, এবং এই কনসার্ন থাকাটা প্রয়োজনও, কারণ দেশ তো সবার। সো দেশের স্বার্থ কোথায় সমুন্নত থাকবে, কোথায় দেশের স্বার্থ বিঘ্নিত হবে, এটা নিয়ে দেশের প্রত্যেকটা নাগরিক ভাববে, কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা তো এইরকম একটা সমাজের জন্যই কাজ করছি। আমরা তো এমন কোনো সমাজের জন্য কাজ করছি না যেখানে আমাদের সরকার প্রধান বলে দেবে যে একটা দেশকে আমরা যা দিয়েছি তারা তা আজীবন মনে রাখবে। আমরা তো সেরকম চাই না। আমরা সব দেশকেই দিতে চাই, কিন্তু বিনিময়ে আমরা সব দেশের কাছ থেকে আমাদের স্বার্থটাও কীভাবে রক্ষা হবে সেটা নিয়ে কাজ করতে চাই। তো খুবই স্বাভাবিক যে মানবিক করিডোর নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো কথা বলবে। কিন্তু আমারই যে ছোট্ট একটা আপনার সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মানবিক করিডোরের মতো একটা সেন্সিটিভ বিষয় আমরা দেব কি দেব না, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই কেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি? না, আপনি কিন্তু একটু আগে আপনার বক্তব্যেই আপনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু প্রথম বক্তব্যটা কিন্তু বলেছিলেন যে আমরা নীতিগত সম্মত হয়েছি। সেটা হ্যাঁ, সেটা উনি বলেছেন, এ বিষয়ে এটা আমি ডিনাই করছি না, কিন্তু সেটা ওনার মতামত উনি দিয়েছেন। যেহেতু উনি পররাষ্ট্র উপদেষ্টা, ওনার একটা প্রিন্সিপাল পজিশন থাকতেও পারে, কিন্তু দেশটা যেহেতু আমাদের সবার, এবং এইরকম সিদ্ধান্ত আসলে একক ব্যক্তি থেকে আসে না। এরকম সিদ্ধান্ত সরকারেরই আসলে সব মহলে আলোচনা করে, সরকারের সংশ্লিষ্ট যারা সবাই মিলে প্রথমত নীতিগত সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে এরকম জায়গা থেকে আসে, সামগ্রিকভাবে একটা কালেকটিভ একটা ডিসিশন হয়। তারপরে আপনার যেহেতু এখানে জাতীয় নিরাপত্তার একটা বিষয় আছে, এই সিদ্ধান্তটা যদি আপনার ম্যাচিউরিটির দিকে যায় তখন অবশ্যই আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসাল্ট করার বিষয় আছে, সিভিল সোসাইটির সাথে কনসাল্ট করার বিষয় আছে, আপনার ইভেন আমাদের যারা সাধারণ নাগরিক তাদেরও মতামত নেওয়ার বিষয় আছে। তো বিষয়টা যেহেতু জাতীয় নিরাপত্তার সাথে একটু সম্পর্কিত। আরেকটা বিষয় হচ্ছে যে মানবিক করিডোরের যে কথাটা বলা হয়েছে, মানবিক করিডোর বলেন, মানবিক সহায়তা বলেন, যেটাই বলেন, এটা
সরকার তো জাতিসংঘের নেতৃত্বে দিবে যদি বলা যদি দেয়। মায়ানমারের সাথে কিন্তু আমাদের মানবিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি। আপনি দেখেছেন যে মায়ানমার যখন ভূমিকম্পে আক্রান্ত হয়েছে তখন বাংলাদেশ সেনাবাহিনী সেখানে গিয়ে সহায়তা দিয়েছে। মানবিক সহায়তা দিয়েছে। তো যদি এরকম মানবিক সহায়তা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে মানবিক সহায়তা দেওয়ার বিভিন্ন উপায় অবশ্যই আমরা অবলম্বন করতে পারি, সম্ভাব্য সেরা উপায় যেগুলো আছে। কিন্তু আমি এই জায়গায় আবার একটু যোগ করি, সেটা হচ্ছে আমরা সবাইকে মানবিক সহযোগিতাই দেবো, আমরা কিছু পাবো না। যে মিয়ানমারে আরো 1 লাখ রোহিঙ্গা আমাদেরকে নিবন্ধন হয়েছে, তো আমরা যেখানে বলছি আগামী ঈদের সময় আমরা 1 লাখ পাঠাবো, সেখানে আবার আমরা উল্টো আবার রিসিভ করছি। আপনি কি জানেন যে মায়ানমারে যে 1 লাখ যে রোহিঙ্গা এসেছে তারা কখন এসেছে? গত 9 মাসে এসেছে। না, কবে আসছে? এটা একটা ডিসইনফরমেশন। গত 9 মাসে মায়ানমারের 1 লাখ 15, বেশিরভাগ রোহিঙ্গা এসেছে গত জুনের আগে। আপনার কিন্তু আপনার 2023 সালে যখন রাখাইনের কনফ্লিক্টটা শুরু হলো এবং কনফ্লিক্টটা এসকেলেট করলো, আপনি দেখেছেন শুধু রোহিঙ্গা না, মায়ানমারের সৈন্যরাও এসেছে। মায়ানমারের কর্নেল পদমর্যাদার লোক এখানে পালিয়ে এসেছে এবং ওই সময় সীমান্ত রক্ষিত ছিল এবং রোহিঙ্গারা পালিয়ে এসেছে। তারপর জুলাই বিপ্লবের সময় বিজেপিকে উইথড্র করে আপনার নিয়ে আসা হলো আন্দোলন দমনের জন্য। ওই সময়টাতেই বেশিরভাগ রোহিঙ্গা আপনার বাংলাদেশে ঢুকেছে। আমরা দেখলাম যে এই যে পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার পরে আজকেই বিভিন্ন জায়গায় আপনার পুশিং হয়েছে বাংলাদেশি নাগরিক হিসেবে ভারতীয় নাগরিকদের। এই বিষয়টা নিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে তারা যদি আইডেন্টিটি যদি বাংলাদেশি হয় আমরা তাদেরকে রিসিভ করবো, সেটা একটা ফর্মাল ওয়েতে। তো এই বিষয়ে সরকারের অবস্থানটা কি? যে এরকম যদি আপনার মানবিক করিডোরের প্রসঙ্গটা আগে শেষ করি। আচ্ছা, মানবিক করিডোরের বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইভেন জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়েছে যে জাতিসংঘ কখনো নন স্টেট অ্যাক্টরের সাথে কাজ করে না। জাতিসংঘ যদি মায়ানমার সরকার সম্মত হয় এবং বাংলাদেশ সরকার সম্মত হয় তাহলে জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টা আলোচনায় আসবে। তার আগ পর্যন্ত আসলে এটা নিয়ে আলোচনাটা করাই সমীচীন। অবশ্যই। ধরুন বাংলাদেশ ছাড়াও তো এখানে থাইল্যান্ড আছে, লাওস আছে বা অন্যান্য সীমান্ত আছে। মিয়ানমার তো একটা বড় কান্ট্রি, এখন অনেকগুলো সীমান্ত আছে। কেন বাংলাদেশ? আবার যদি সাহায্য আপনি করতে চান, সমুদ্রপথ আছে, আকাশপথও আছে, কেন বাংলাদেশ করিডোরটা লাগবে? সেটা জাতিসংঘ বলতে পারবে তারা কেন বাংলাদেশের কাছেই চায়। আমার মনে হয় এ বিষয়ে ঢাকায় জাতিসংঘের যারা মুখপাত্র আছে আপনারা যদি তাদের সাথে আলোচনা করেন আপনারা একটা বেটার অ্যান্সার পাবেন যে কেন তারা বাংলাদেশকে এক্ষেত্রে ভায়াবল অপশন মনে করে। আর বা তারা অপশন মনে করলেই যে বাংলাদেশ তাদের অপশনে তাদের আহ্বানে সাড়া দেবে বা সাথে সাথে সাড়া দেবে তার নিজস্ব স্বার্থ বিবেচনা না করে সেরকমটা নয়। বাংলাদেশ যেহেতু এটা মানবিক বিষয়, অবশ্যই জাতিসংঘের অ্যাপিল আমাদেরকে কনসিডারে নিতে হবে। কনসিডারে নিয়ে তারপর আমরা আমাদের প্রজ এন্ড কনসগুলো দেখবো। এটা হলো একটা পয়েন্ট। তারপরে আপনি পুশব্যাকের প্রশ্নটা তুলেছেন। দেখেন পুশব্যাকের পুশব্যাক কিন্তু নতুন কিছু না। এর আগেও বিভিন্ন সময়ে ভারত কিন্তু বাংলাদেশে ভারতীয়দেরকেই বা রোহিঙ্গাদেরকে পুশব্যাক করার চেষ্টা করছে এবং আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী এগুলো ঠিকই আছে। সাম্প্রতিক সময়ে আপনি যখন দেখবেন যে ভারত পাকিস্তান আলোচনা তুঙ্গে, তখন কিন্তু ভারত তাদের কিছু ভারতীয় অনেক মুসলমান যাদেরকে বাংলাদেশি নাগরিক বলে প্রচারণা চালিয়ে তারা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় সরকারি দল এগুলো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশ আমরা অন্তর্বর্তীকালীন সরকার নয় শুধু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করে না, করার কোনো কারণও নেই। কারণ ভারত এমন কোনো লোভনীয় দেশ না। বাংলাদেশের অনেক মাইগ্রেন্ট আপনার বিভিন্ন দেশে যায়, কাজের জন্য যায় বা, কিন্তু ভারতে যাওয়ার জন্য আপনি যদি যৌক্তিক কোনো কারণ যদি আপনি দেখেন, ভারতে যাওয়ার কোনো লজিক্যাল কোনো গ্রাউন্ড নেই। বাংলাদেশের মানুষ ভারতে কাজের সন্ধানেও যাবে না বা বাংলাদেশে মানুষ বাংলাদেশ থেকে খুব বেটার কোনো লাইফস্টাইল পাবে ভারতে সেরকমও না। তো ভারতে ভারতীয় মুসলমানদেরকে চাপে রাখার কৌশল হিসাবে প্রায়ই তাদেরকে বাংলাদেশি বলে অপপ্রচার করা হয়। এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। তারপরেও যদি আমাদের সরকার বলেছে, আজকে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আপনারা যদি প্রমাণ করা যায় যে তারা কেউ বাংলাদেশি নাগরিক, কেউ যদি সত্যিকার অর্থেই বাংলাদেশি নাগরিক হয়, আমি তো বাংলাদেশের নাগরিককে ডিনাই করতে পারবো না বাংলাদেশে ঢোকা। আমি যাচাই বাছাই করে এখানে যদি তারা বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তারা আবার ভারতে ফেরত যাবে। এটা হচ্ছে সরকারের একদম পরিষ্কার অবস্থান। এবং বাংলাদেশি না, যা ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশি সাজিয়ে বাংলাদেশে পুশব্যাক করার যে কোনো চেষ্টা সরকার যে কোনো মূল্যে ঠেকাবে। ধন্যবাদ রাকিব। আমি সেটা হচ্ছে যে আমি ডক্টর খলিলুর রহমানের প্রশ্নে আসি। গতকালকে উনি বলেছেন যে বাংলাদেশের সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলাদেশ যে কোনো দেশের সাথে কথা বলতে রাজি আছে, এবং এইটা বলেছেন এই প্রসঙ্গে যে রাখাইন আর্মিদের সাথে বাংলাদেশের একটা ডায়লগ চলছিল আর আরাকান আর্মিদের সাথে।
তো এইটার ব্যাপারে কিন্তু মিয়ানমারের জান্তা সরকার একটা আপত্তি দিয়েছে এবং তারা কিন্তু আরাকান আর্মিদেরকে জঙ্গি হিসেবে দেখে। তো তা সেই হিসেবে আমরা কিন্তু মিয়ানমারের এখনও আমরা জানি না যে আরাকান আর্মি কী করতে পারে রাখাইনে। সো আমরা কিন্তু এখনও আমাদের ডিলিংসটা ফর্মাল ডিলিংসটা কিন্তু আপনাকে নেপিডোর সাথেই করতে হবে। তো এখন তাদের আপত্তি সত্ত্বেও আমরা যদি এই ধরনের আলোচনাটা অব্যাহত রাখি তাতে কি আমাদের যে রোহিঙ্গা ক্রাইসিসটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে কিনা, আপনার কি মনে হয়? আপনাকে আবার ধন্যবাদ। আপনি আমাকে একটু সময় দিবেন, আমি 3টি প্রসঙ্গে আপনাকে টানছি। সেটি হচ্ছে কি, আমি একটু ওনার কথা বলছি, তারেক রহমান কবে দেশে ফিরবেন। ধরুন হচ্ছে কি, আপনার তারেক রহমান দেশে ফেরা না ফেরাতে আসলে বিএনপি কিছু যায় আসে না, কারণ বিএনপি এত বড় একটি দল এবং বিএনপি যে লিডিং ক্যাপাবিলিটি, এবং উনি 17 বছর ওখানে বসে বিএনপিকে যে পরিচালনা করতে পেরেছেন, তাতে উনি আসা যে কিছু যায় আসে না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন উনি কিন্তু আসলে বিএনপি কিন্তু নির্বাচনের একটা প্রসেসের মধ্যে বিএনপি ঢুকে গেছে। তখন বেগম খালেদা চলে এসেছে, একই সাথে ওনার স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান, তিনি 17 বছর পর দেশে এসেছেন, একই সাথে শর্মিলা রহমান, মরুম আরাফাত রহমান কোকর স্ত্রী, তিনি এসেছেন। সুতরাং আমি মনে করি না যে ধরেন বিএনপির কোনো এসব ঘাটতি হবে, বিএনপি অলরেডি প্রসেসে ঢুকে গেছে। আর একটা বিষয় আমি এখানে আমার অনুমান আমি বলি, সেটা হচ্ছে ধরেন এ সরকার নির্বাচন কি আসলে কি ডিসেম্বর কিংবা জুন, জানুয়ারি অথবা এপ্রিল হবে কিনা, সেটা নির্ভর করছে আমাদের এই সীমান্তবর্তী প্রসঙ্গে। আমি সেই প্রসঙ্গে আসছি। তো যাতে আসলে নির্বাচন যাতে কোনো রকম ভণ্ডুল না করতে পারে এবং অন্য কোনো প্ল্যানে যাতে না হাঁটতে পারে, এই কারণে বিএনপির স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী 3 জনকে একসাথে দেশে পাঠানো হয়েছে। তারেক রহমান কখন আসবেন এটা আমার ক্যালকুলেশন বলে, ধরেন তারেক রহমান তো এখন সবচেয়ে জনপ্রিয় লোক বিএনপির, তাই না? এখন হচ্ছে ধরেন সবচেয়ে ক্যারিসমেটিক ক্যারেক্টার। তো তখন বিএনপি যখন ইলেকশনই ম্যানিফেস্টোটা ঘোষণা করবে, তখন তার যে ভোট চাওয়ার যে প্রক্রিয়া এবং জনগণের মধ্যে যে একটি মানে দামাদাম উত্তরণ করার চেষ্টা, তো সেই দামাকা চেষ্টা করার জন্য চিফ গেস্টের বক্তব্য যেন সবার লাস্টে থাকে, ওনাকেও সে দামামা হিসেবে চিয়ার লিডার হিসেবে লাস্টে আনবে। এই কারণে ধরেন বিএনপি তারেক রহমানের জন্য সে ম্যাজিকটা অফার রাখছে, গেল বিষয়। এবার আসে হচ্ছে কি আপনার মিয়ানমারের করিডোরের বিষয়। ধরুন হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে মিয়ানমারের করিডোরে, মানবিক করিডোর, পৃথিবীতে কোনো মানবিক করিডোর বলে কোনো কথা নেই, 1 নম্বর প্রসঙ্গ। সেটা হচ্ছে কি, ধরুন আমি সর্বশেষ রাশিয়া ইউক্রেনের একটা উদাহরণ দিই, মানিউপুল এবং হচ্ছে পুচা, এই দুটা অঞ্চলে মানবিক করিডোর রাশিয়া সম্মত হওয়ার পরও সেখানে শেষ পর্যন্ত রাশিয়া আবার অ্যাগ্রেশন চালিয়েছে ইউক্রেনের উপরে। পৃথিবীতে মানবিক করিডোরের নামে আসলে অস্ত্র যায়, ড্রাগ ডিলিং হয়। এখন হচ্ছে কি আপনি যে প্রসঙ্গে আসছেন সেটা হচ্ছে কি, ধরুন আমাদের এই মুহূর্তে যে রোহিঙ্গা নিয়ে আমাদের একজন হাই কমিশনার বা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে, পরবর্তী ওনাকে নিরাপত্তা উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমাদের রোহিঙ্গার প্রত্যাবর্তন নিয়ে আমাদের কোনো ম্যানিফেস্টো নাই এই সরকারের। আরেকটি বড় বিষয় হচ্ছে কি, ধরুন রোহিঙ্গা প্রত্যাবর্তনের আমরা কি মানবিক করিডোর দিব কি দিব না, কার সাথে নেগোশিয়েট করবো কি করবো না, এই ধরনের সিদ্ধান্ত একটি পলিটিক্যাল পার্টিও করতে গেলে 50 ভাববে। সে জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাইটস নাই এটা নিয়ে আলোচনা করার। আমি আবার বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাইটস নাই এটা নিয়ে আলোচনা করার। সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় এত বড় একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি মেজর পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদেরকে আপনি অ্যাড্রেস না করে, তাদের সাথে কোলাবোরেশন না করে আপনি ধরনের কোনো সিদ্ধান্ত যেতে পারেন না। এখন হচ্ছে আপনি কখন যাবেন, ধরুন এই সরকারের এখন আমি যে প্রসঙ্গে আসছি আপনার, যে বিএনপি কিন্তু তার নির্বাচনী রোডম্যাপে ঢুকে গেছে এবং তার প্রচারণা ঢুকে গেছে। এখন হচ্ছে আপনার যদি এই সরকারের যদি আপনি একটি অংশের যদি ইলেকশন আপনার থামাতে হয়, তাহলে আপনার এখানে যুদ্ধ বাঁধাতে হবে। এই কারণে হচ্ছে ধরুন এই সরকারের একটি অংশ মনে করে যে এখানে যদি তার লাভ, যদি সে এখানে যুদ্ধ লাগে, এখানে কোনো অস্থিরতা তৈরি হয়, ব্যক্তিগত লাভালাভের চিন্তা হচ্ছে, এখানে যদি তার কোনো যুদ্ধ লাগে, কোনো অস্থিরতা তৈরি হয়, তাহলে তার ক্ষমতাটা দীর্ঘ হতে হবে। এবার আসি আপনার যে আপনি যে প্রসঙ্গটি টেনেছেন সেটি হচ্ছে কি আপনার আরাকান আর্মির বিষয়টি। দেখুন রোহিঙ্গারা ফেরত কি ফেরত যাবে না, এই বিষয়টি নির্ভর করে এখানে 4টি সুপার পাওয়ার খেলা চলছে, চায়না, ইউএসএ, রাশিয়া এবং ইন্ডিয়া। এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে চায়না। সুপার পাওয়ার, রিজনাল পাওয়ার, ওরা নিজেদেরকে সুপার পাওয়ার বলে, কিন্তু রিজনাল পাওয়ার তো বটে। যাই হোক, এখন হচ্ছে কি ধরুন আপনার এখানে তো চায়নার 33 লক্ষ ভূমির একরের তার নিয়ন্ত্রণ রয়েছে, আপনার কিয়াকপো পোর্ট রয়েছে, ইন্ডিয়ার কালাদান প্রজেক্ট রয়েছে, যে কালাদান প্রজেক্টের মাধ্যমে সে তার 7 সিস্টার বা ভারতের নর্থ ইস্ট এরিয়াকে সে কানেক্ট করেছে এবং প্রচুর তার ইনভেস্টমেন্ট রয়েছে। চায়নার হচ্ছে কিয়াকপো পোর্টের মাধ্যমে তার অন্যান্য যে পোর্টগুলো কানেক্ট করা, তার একটি বিআরআর বিশাল প্রজেক্ট। এখন ধরেন আপনি যদি এখানে আপনি রোহিঙ্গাকে ফেরত নিতে চান, তাহলে আপনার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে চায়না। আপনার চায়নার সাথে অ্যাড্রেস করতে হবে। তার চেয়ে বড় যদি চায়না এখানে একটা দারুণ গেম খেলেছে, দারুণ গেমটা খেলেছে কি, চায়না ধরেন এখানে আরাকান আর্মি জান্তা দুইটা তার নিয়ন্ত্রণে রেখেছে। সুতরাং আপনি যদি আরাকান আর্মির সাথে কোনো ম্যানিফেস্টো করতে চান, কোনো ধরনের ডায়ালগ করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার চায়নারও পারমিশন লাগবে। এখন আপনি দেখেন, যখন অ্যান্টোনিও গুতেরেস তিনি বাংলাদেশে এসেছিলেন, তার আগে কিন্তু বাংলাদেশে কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী সফর করে গেছেন। তো সেখান থেকে আসলে 3টি তত্ত্ব নিয়ে তারা আলোচনা করেছেন। একটি হচ্ছে কি নো ফ্লাই জোন, সেফ হ্যাভেন, আর হচ্ছে R2P। তো আপনি যখন সেখানে চায়নাকে অ্যাড্রেস করে আপনি 3টি প্রকল্পে আলোচনা করে গেছেন, পরবর্তী আবার তখন আপনি মানবিক করিডোরের কথা, ইউএনের সফরের কথা আপনি এগুলি কেন বলছেন? তো
তো সুতরাং হচ্ছে কি আপনি নিজের মধ্যে তো এখানে দ্বিচারিত, আপনি এখানে নিজের মধ্যে কনফিউজে রেখেছেন, আপনি দুটি সুপার পাওয়ারকে আপনি ব্যালেন্স করতে পারবেন না এক্ষেত্রে। তো সুতরাং হচ্ছে কি আপনি তার মানে হচ্ছে কি চায়নার তত্ত্ব থেকে আপনি সরে আসছেন। এবার আসে আবার আরেকটি প্রসঙ্গে, সেটি হচ্ছে ধরুন সংক্ষেপে আমি একটু সংক্ষেপে বলি, শেষ করি আমি বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি দেখেন এখন হচ্ছে ধরেন আপনার যদি আপনার আরাকান আর্মির সাথে আপনার ডিলিং করতে হয়, আপনি ফর্মালি, ইনফর্মালি, ক্যাজুয়ালি অথবা নন ক্যাজুয়ালি, আপনি আরাকান আর্মির সাথে ডিলিং করতে। আরেকটি হচ্ছে কি ওদের আরাকান আর্মি কিন্তু এনইউজির পার্ট, ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট, যারা তাদের সামরিক অভ্যুত্থানের পরে তারা গণতান্ত্রিক লড়াই সক্রিয়, এবং তারাই একমাত্র বলেছে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি আমাদের দাবি উত্থাপন করতে পারি, তাহলে হচ্ছে কি আমরা রোহিঙ্গাকে স্বীকৃতি ফেরত নেব। তারা কিন্তু এই এনইউজির সাথে কিন্তু এই সরকারের কোনো কোলাবোরেশন নেই, ইন্টারিম গভর্নমেন্টের কোলাবোরেশন। সেকেন্ড কথা হচ্ছে কি আপনি জান্তার সাথে মিটিং করছেন, আপনি বিমস্টেক সম্মেলনে আপনি মিয়ানমার উপপ্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন, যিনি জান্তার মেন স্টেক হোল্ডার। তো সেখানে আপনি আরাকান আর্মিকে আপনি যারা বলছেন আপনি জঙ্গি, তাদেরকে তারা যদি না নিতে চায় তাহলে আপনি কীভাবে ওদের উপর করবেন? এবং আপনি এখানে এসে প্রোপাগান্ডা করছেন যে আপনি আগামী রমজানের মধ্যে, প্রথমে কিন্তু বলেছিলেন আগামী রমজানের মধ্যে রোহিঙ্গাদেরকে আপনি ফেরত নেবেন, তার পরবর্তী সময়ে উনি কখন বলেছেন রমজানের মধ্যে ফেরত নেবেন? আগামী রমজানের মধ্যে ওখানে ঈদ করবে আপনি বলেছেন না? প্রধান উপদেষ্টা নিজে তো বলেছেন। এটা বলেন না, কি বলছেন? আমার মনে হয় ইউ আর ওভারথিংকিং। আচ্ছা কি বলছেন আপনি? ওভার আচ্ছা আপনি বলেন না কি বলছেন। উনি আশা করেছেন যে ওনারা সেখানে যাবেন। তো রোহিঙ্গারা যখন একটা হোপলেস সিচুয়েশনের মধ্যে আছেন, ওনাদেরকে কেউ কোনো আশা দেবে না, এটা কি ডেড এন্ডে থাকবে? উনি একবারের জন্য বলেননি যে আগামী রমজানের মধ্যে। আগামী রমজান বলছেন না, ওরা আগামী রমজান সেখানে ঈদ করবে। না না বলেছেন সেখানে ঈদ করবে, বলেছেন আগামী রমজান সেখানে ঈদ করবেন। What you are telling, this is a serious misinformation. আপনি বলছেন আগামী রমজান সেখানে ঈদ করবেন, পরবর্তীতে সময় আপনার প্রধান উপদেষ্টার কথাই আপনার হচ্ছে দুই উপদেষ্টা অ্যাড্রেস করেন নাই। দুই উপদেষ্টা বলেছে এটা অনেক জটিল প্রক্রিয়া, আপনি আমাকে নিতে পারবেন না। সরি, আমি আপনার সাথে আর্গুমেন্টে যাব না, কাইন্ডলি আমি আপনার সাথে ডিবেটে যাব না, আমি যাব না। আপনি কাইন্ডলি ওনার বক্তব্যটা আপনি আবার রিওয়াইন্ড করে দেখবেন। আপনার প্রধান উপদেষ্টার বক্তব্য আপনার দুজন উপদেষ্টা অ্যাড্রেস করেন নাই। রাকিব একটু শেষ করো, আমরা শেষ করব। আচ্ছা তারপর হচ্ছে কি আপনি দেখেন এখন হচ্ছে কি ধরেন আপনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কিন্তু পরবর্তী দুজন উপদেষ্টা জনাব তৌহিদ আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা, এবং তারা বলেছেন এটা একটা জটিল প্রক্রিয়া, এটাকে নেওয়াটা খুব দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, আপাতত সম্ভব না, এই কথা কিন্তু তারা বলেছেন। আমার কথা রিসিভ করতে পারে যাতে এটা কোট অ্যান্ড কোট। তো এখন দেখুন হচ্ছে কি ধরেন আপনার এই যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এখন হচ্ছে ধরেন আপনি যে প্রসঙ্গে আসছেন যে জান্তা কিন্তু এটাকে ওয়েলকাম করবে না, কারণ হচ্ছে জান্তারা ওয়েলকাম না। এখন মানবিক করিডোরের নামে যখন আপনি জান্তা যখন ওয়েলকাম করবে না, আপনি যখন একটা করিডোর তো ওয়ান হয় না, টু ওয়ে। এখন হচ্ছে আপনি তখন ফিরতে রোহিঙ্গা তো আপনি ঠেকাতে পারবেন না। শুধু তাই না, সেখানে আরো 5 লক্ষ রোহিঙ্গা রয়েছে, সেখানে বুদ্ধিস্ট রাখাইনরা রয়েছে, তারাও কিন্তু নিজেদেরকে সেফটি ফিল করতেছে না। এখন তারাও তো আসা শুরু করবে, তা আপনি এই আশাটা ঠেকাবেন কিভাবে? এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি আপনি যখন এই মানবিক করিডোরের নামে যেখানে যে অস্ত্র যাবে না, তো জান্তা যখন আপনার প্রতি অ্যাগ্রেসিভ ট্রিগার হবে না এবং ট্রিগার হয়ে যে সেইখানে বাংলাদেশে যে অ্যাটাক করবে না, তো আপনি একটা প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশকে ফেলে দিচ্ছেন। সুতরাং হচ্ছে কি আপনি এই ধরনের সিদ্ধান্ত আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার কোনো ধরনের এখতিয়ার নাই। এটা আমি আবারও বলছি, একটি গণতান্ত্রিক সরকারও আসলে সে 50 বার ভাববে। সুতরাং আমি আবারও শেষ করতে চাই আপনার শেষ প্রসঙ্গে, সেটি হচ্ছে কি ধরেন আমাদের মানবিক করিডোর বলে কোনো কথা নাই, মানবিক করিডোর দেওয়ার কোনো প্রশ্নে আমি এখানে যেতে চাই না। সুতরাং এই সরকারের এই সিদ্ধান্ত যাওয়ার কোনো এখতিয়ার নাই। শেষ। মালিক ভাই, সেটা হচ্ছে আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাই যে আগামী ডিসেম্বর এবং জুনের মধ্যে তো নির্বাচনের একটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে এরকম মধ্যে একটা কমিটমেন্ট আছে, আপনারা কতখানি প্রস্তুত নির্বাচনের জন্য, আপনার দল? প্রথম হচ্ছে যে আমাদের দলীয় ইনস্ট্রাকশন অলরেডি, বিকজ আমরা এই সরকারকে সহযোগিতার পাশাপাশি আমাদের দলীয় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় আমাদের কিন্তু নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং আমরা এখানে আশাবাদী যে আমরা বিশ্বাস করি বা বাংলাদেশের জনগণও বিশ্বাস করে যে এইবার বিএনপি সরকার গঠন করবে, এবং তারেক রহমান বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবেন, কিন্তু এটা ওনার 31 দফা কর্মসূচিতেও জিনিসটা আছে, এবং তারেক রহমানই কিন্তু আগামী দিনের প্রধানমন্ত্রী নিশ্চিত বিএনপির পক্ষ থেকে। এবং জনগণ যদি এইখানে আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আমাদের আস্থা আছে যে জনগণ এটা অ্যাকসেপ্ট করবে, অফকোর্স করবে। এবং এইটা গতকালকে বেগম খালেদা জিয়ার আশাটা, যেটা এর আগে যে অনেক আপনি বলছেন যে অনেক ধরনের মিস ইনফরমেশন ছিল, এইবার বোঝা গেল যে বাংলাদেশে গভর্নমেন্টও কপারেশন করেছে। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর দি ডক্টর ইউনূস বা ওনার ক্যাবিনেটে, যে তারা ম্যাডামের যাওয়া আসা দুই কাহিনী কিন্তু তারা সহযোগিতা করেছে। তো এই কারণে আমাদের মধ্যে একটা বন্ডিংস রয়েছে। আচ্ছা আচ্ছা, ইলেকশন অন টাইম হবে ইনশাল্লাহ। আচ্ছা, কারণ ইন্ডিয়ানরা চাইবে না কোনো ন্যাশনালিস্ট, কারণ ওই যে আমরা এই বাবার বাড়ি যাব না, স্বামীর বাড়ি যাব না, রাত্রের অন্ধকারে এই পালিয়ে যাব না, এবং স্বামী বলবো না, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো না। তবে আমি একটা জিনিস বলতে চাই, করিডোর ভারতের সাথে এটা টোটালি স্টপ করতে হবে, বিকজ এটা ট্রানজিটের কথা বলছেন, এটা করিডোর
ট্রানজিট ভারতের সাথে কোনো ধরনের ট্রানজিট হবে না। ফারাক্কার সমস্যার সমাধান, টিপাইমুখী বাঁধ, এটার ভারতের সাথে যত অমীমাংসিত বিষয় আছে, এটাই মনে করবো এটা হচ্ছে একটা সংস্কারের। আমি মনে করি যে এটা এজ এ ন্যাশনালিস্ট এটা গভর্নমেন্টের কাছে আমাদের এপিল থাকবে এজ সুন এজ পসিবল ইন্ডিয়ার সাথে এগুলি ইমিডিয়েটলি এই ডিসেম্বরের ভিতরেও ডায়লগ দিয়ে যতটুকু পারা যায় করা। আরেকটা এই যে এইটা আরেকটা গাজা বানাইতে চায় তারা, এই জিনিসটা আচ্ছা। বুঝতে হবে আমাদের আচ্ছা। যে এইটা এই করিডোর মানবিক কারণে হলে তাহলে মানবিক কারণে এই রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে জাতিসংঘ কেন এই তারা প্রোটেকশন দিচ্ছে না? আজকে আরেকটা গাজার প্রোটেকশন হচ্ছে না, সারা পৃথিবীর মুসলমানের কলিজা জ্বলতেছে, কিন্তু কেউ এই বিষয় নিয়ে আগাচ্ছে না। আমি মনে করি যে সারা এই যে ভারতের মুসলমান আজকে শ্বাসরুদ্ধ হয়ে গেছে, এই যে আপনার বাবরি মসজিদ মুসলমানের কলিজা জ্বলতেছে। এই দেশে আপনার এই ঢাকার মসজিদের নগরী পাপিয়া সাবরিনারা কিভাবে সম্রাটরা জুয়ার নগরী বানিয়েছে, আচ্ছা। কিভাবে হেফাজতে ইসলামকে ধ্বংস মালিক ভাই, আপনাকে ধন্যবাদ। কিভাবে ন্যাশনালিস্টদেরকে ধ্বংস করেছে। আমি এই জন্য ডক্টর ইউনূসের এই ক্যাবিনেট উনাদেরকে আমরা বলবো যে আপনাদের মান আপনারা রাখবেন, আমরা এই দেশের জনগণও আপনাদের সাথে আছে, তবে মেক শিওর যাতে তারা মিস্টেক করলে এই নেশন লজ্জিত হবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করি। আচ্ছা, 30 সেকেন্ড আপনি জানতে চান, সেটা হলো যে আমাদের যে সংস্কার ঐক্যমত কমিশন আছে এই জায়গা, তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে অনেকগুলোই বিভিন্ন রাজনৈতিক দল মেনেছে, কিছুগুলো আপত্তি জানিয়েছে, কিন্তু এনসিপির সাথে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এইটা কি একটা সমাধান হবে বলে আপনি মনে করেন? মানে সেটার বেসিসে কি কোনো চার্টার হতে পারে খুব শিগগিরই? আমার তো মনে করা না করাই কিছু আসা যায় না। আমি তো ওনার মতো মতামত দিতে পারবো না, সিদ্ধান্ত দিতে পারবো না। সেটার কারণে কি নির্বাচন ঝুলে যাওয়ার কোনো কারণ আছে কিনা? আমি এগুলা কোনো কিছুই মনে করি না। আমি মনে করি যে মানে আমাদের সরকার প্রধান যে নির্বাচনের জন্য সম্ভাব্য একটা সময়সীমা দিয়েছেন, উনি একটা কমিটমেন্ট দিয়েছেন, উনি এই কমিটমেন্টটা রক্ষা করার জন্য উনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি 30 সেকেন্ড আপনি যদি কিছু বলেন। 30 সেকেন্ড। একটা বিষয় মিস হয়েছে, সেটা হচ্ছে ভারতের পুশিং এর ব্যাপারে যে প্রসঙ্গটা আসছে, সেটি হচ্ছে দেখুন আমাদের ভারতের পুশিং এ উনি তো সব বলে ফেলছেন, আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে ধরুন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানে ইলিগেল ভারতীয়রা অনেক চাকরি বাকরি করছে, অনেক ব্যবসা বাণিজ্য করছে এবং প্রচুর পরিমাণ আমাদের দেশের অর্থ তারা বিদেশে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই সরকারের অন্তত অনবিলম্বে এই ইলিগেল যে লিস্টটা সেটা বের করা উচিত এবং বের করে এদেরকে আসলে বাংলাদেশ থেকে এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত। এটা আমি ধন্যবাদ। এখানে একটা সেকেন্ড ইনি যেহেতু সরকারে আছে, উনার উদ্দেশ্যে বলবো, আপনি যেহেতু এই চেয়ারে আছেন আপনার উদ্দেশ্যে বলবো যে প্রবাসীরা, আপনারা বললেন রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সিআইপি দিচ্ছেন। এই যে গত 16 বছরে ফেসিস্ট আওয়ামী লীগের নেতারা আমাদের প্রবাসীদের বাড়ি ঘর জায়গা জমি দখল করে রেখেছে। আপনারা এই দেশে একটা আইন করেছেন যে আপনি কোর্টে যান 12 বছর ঝুলিয়ে থাকবে। 12 বছরে কোন প্রবাসী এই দেশে থাকবে? এটা বলেন, এটা অ্যাজ সুন এজ পসিবল। এখন পর্যন্ত তারা দখলকৃত বাড়িগুলিতে আছে, সিলেটে আছে, চিটাগাঙ্গে আছে, আপনার ময়মনসিংহ প্রত্যেকটা জেলায় আছে। এটার সমস্যার সমাধানটা অ্যাজ সুন এজ পসিবল এবং আপনারা এদেরকে যে কোনোভাবে আপনি ইফ নেসেসারি এদের বিরুদ্ধে আপনি লিগ্যাল মাসুল ওদেরকে 3 মাসের সময়, এরা কিভাবে থাকে এখন পর্যন্ত? এদের কাছ থেকে কারা পয়সা নেই? এদের কাছে কোন পলিটিক্যাল না, পার্টি? এটা আমরা আসলে এই সরকারের কাছে আমরা অ্যাপিল করব বিষয়টা সমাধানের জন্য। আমাদের হাতে আর সময় নাই, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।